জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জোহার, সিধু-কানু বিরসা মুন্ডা, পেরিয়ার স্বামী সাহু মহারাজ, শান্তু রবিদাস, জ্যোতিবা ফুলে, সাবিত্রীবা ফুলে, বেগম রোকেয়া, মান্যবর কাঞ্চীরামজি, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, ঠাকুর পঞ্চানন বর্মন, সমস্ত মূলনিবাসী বহুজন সমাজের যারা মহামানব রয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আজকে ফেসবুক লাইভ। বেশ অসুবিধা হচ্ছে, ইন্টারনেট সংযোগের খুবই অসুবিধা হচ্ছে, ইন্টারনেট সংযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হচ্ছে। তারপরেও আজকে ফেসবুক লাইভে এসছি। আগের সপ্তাহেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেসবুক লাইভে নেট সংযোগের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা অজানা ইতিহাস, একটা তথ্য নির্ভর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনারা দেখতে পাচ্ছেন হেডিংয়ে দেশদ্রোহী আরএসএসের ইতিহাস, একেবারে অত্যন্ত তথ্য নির্ভর। আমি আরএসএসের সেই সব নেতাদের কথা তুলে ধরব, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরব, প্রত্যেকটাই তথ্য নির্ভর, তথ্যের বাইরে, প্রামাণ্য নির্দেশের বাইরে আমি যাচ্ছি না। ফলে আমি এমন একটা ইতিহাস তুলে ধরব যে ইতিহাস তথ্য নির্ভর ইতিহাস। এই ইতিহাস অবশ্যই ভারতবর্ষে আমাদের জানা উচিত। আমরা যদি ভারতবর্ষে এই ইতিহাস না জানি তাহলে একটা বিরাট অধ্যায় আমরা জানতে পারবো না। দেশের স্বাধীনতা সংগ্রাম, আরএসএসের ভূমিকা এবং বর্তমান সময়ে একটা অত্যন্ত প্রাসঙ্গিকতা লাভ করেছে দেশপ্রেম। একটা দেশপ্রেম, কারা দেশপ্রেম আর কারা দেশদ্রোহী, আপনারা মাত্র একটা ঘন্টা আমার অনুষ্ঠান শুনুন। আমি অনুরোধ করছি যে আপনারা এই একটা ঘন্টায় অনেক অজানা ইতিহাস জানতে পারবেন, একেবারে তথ্য দিয়ে দিয়ে সমস্ত ইতিহাস আপনারা জানতে পারবেন যে কারা দেশপ্রেমের ডঙ্কা বাজাচ্ছে, দেশপ্রেমী সাজছে। এই দেশপ্রেমী আদৌ কারা? যখন একটা দেশের দেশদ্রোহীরা দেশপ্রেমিক সাজে তখন একটা দেশের অবস্থা কি হতে পারে, আজ ভারতবর্ষের অবস্থা তাই। আমি একের পর এক প্রমাণ দেব। আরএসএসের আরএসএসের প্রথম প্রতিষ্ঠাতা, দ্বিতীয় প্রতিষ্ঠাতা ইত্যাদি প্রত্যেকটা আরএসএস প্রধানের ইতিহাস টেনে টেনে, একেবারে তাদের ইতিহাস, তথ্য নির্ভর ইতিহাস টেনে টেনে আমি দেখাবো তারা কতটা দেশের গদ্দারি করেছে। আজ তাদেরই পূর্বপুরুষরা, তাদেরই উত্তরপুরুষরা যখন রাজক্ষমতায় বসছে, স্বাভাবিকভাবেই তাদের কাছে দেশপ্রেম কারা হতে পারে আর দেশদ্রোহী কারা হতে পারে সেইটাও আমার আলোচ্যের বিষয় থাকবে। আমি সেকেন্ড পর্বে আলোচনা করব সত্যিকারের কারা দেশপ্রেমী আর এই দেশদ্রোহীদের কাছে কারা অরিজিনাল দেশদ্রোহী যারা, তারা আজ কীভাবে দেশপ্রেমিক সেজেছে, এই তথ্য আপনাদের সামনে তুলে দেবো। আমি প্রথমেই যাচ্ছি যে এই দেশপ্রেমিক যারা বর্তমানে নিজেদের দেশপ্রেমিক বলছে, আসলে তারা কতটা দেশের গদ্দার, এবং দেশের গদ্দার জন্যই তারা বেছে বেছে সত্যিকারের ভারতবর্ষকে যারা ভালো চায়, ভারতবর্ষের প্রান্তিক মানুষকে যারা ভালো চায়, ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষকে যারা ভালো চায়, তাদের ধরে ধরে জেলে দিচ্ছে। ইউএপিএ আইনের ভারতবর্ষে, আপনারা জানেন, সরকারি হিসাবে বলছি, সারা ভারতবর্ষে পর্যন্ত ইউএপিএ অর্থাৎ রাজদ্রোহিতার মামলায় এই মোদী সরকার ক্ষমতায় আসার পর রাজদ্রোহিতার মামলায় কত মানুষকে, নিরপরাধ মানুষকে, জ্ঞানী পণ্ডিত মানুষকে, কত বড় বড় সাহিত্যিককে জেলে পুরে রেখেছে মিথ্যা মামলার অভিযোগে। অর্থাৎ দেশপ্রেমীদের আজ দেশের কারাগারে। তো সেই আমার নেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আপনাদের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি, নেট বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আদৌ পাওয়ার রয়েছে, নেট পাওয়ার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তারপরেও কেন ফেসবুক কর্তৃপক্ষ এরকম করছেন বারবার করে আমি বুঝতে পারছি না। তবুও যারা সঙ্গে রয়েছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আমি এক অজানা ইতিহাসের চলে যাচ্ছি। তো
কারা সত্যিকারের দেশপ্রেমিক আর কারা দেশের গদ্দার সেই প্রসঙ্গে আমি চলে যাচ্ছি। একটু এই আজকের বিষয়টা সম্পূর্ণ ইতিহাস নির্ভর এবং তথ্য নির্ভর। আপনারা যারা শুনবেন, আপনারা যারা সঙ্গে আছেন, তাদের কাছে অনুরোধ একটু শুনবেন এই ইতিহাসটি। একটু খতিয়ে দেখা যাক যে তারা মানে দেশপ্রেম, শুধু দেশপ্রেমটা কি, দেশপ্রেমের সংজ্ঞা কি। দেশের বড় বড় যারা পৃথিবী বিখ্যাত যারা সাহিত্যিক, যারা বুদ্ধিজীবী, দার্শনিক, তারা দেশ বলতে, দেশপ্রেম বলতে কি বুঝিয়েছেন, আর এই আরএসএস দেশপ্রেম বলতে কি বুঝিয়েছে। দেখুন, বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান লেখার মানে জমা দেওয়ার আগে সংবিধানে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে দেশপ্রেমের যে সংজ্ঞা দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেমের সংজ্ঞা রয়েছে, বিখ্যাত দার্শনিকদের দেশপ্রেমের সংজ্ঞা রয়েছে। তাদের মতে তারা বলছে যে একটা দেশের শুধু দেশের সরকার, সেনাবাহিনী, পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো দেশপ্রেম শুধু নয়, শুধু এগুলোই দেশপ্রেমের সংজ্ঞা নয়। এবং দেশপ্রেম বলতে আরও কি বুঝিয়েছেন। দেশপ্রেম বলতে মূলত হচ্ছে দেশের মানুষ, কোটি কোটি মানুষ, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য ও সম্মানের লড়াই, এটা হচ্ছে দেশপ্রেম। এবং শুধু এটাও নয়, দেশের নদী, নালা, পাহাড়, পর্বত, জল, জমি, জঙ্গল, এগুলোর প্রতিও শ্রদ্ধা বা ভালোবাসা, এটাও দেশপ্রেম। তো দেখুন, প্রথমেই বলছি যে দেশপ্রেমের সংজ্ঞাটা আরএসএসের দেশপ্রেমের সংজ্ঞা থেকে কত আলাদা। তারা দেশের মানুষ, তাদের স্বাস্থ্য, শিক্ষা, এ কথা নিয়ে আন্দোলন করছে না। তাদের কাছে সেই সংখ্যাগুরু মানে ধর্মকে ব্যবহার করে, সংখ্যাগুরু ধর্মকে ব্যবহার করে যেভাবে ফ্যাসিবাদী একটা আবহাওয়া তৈরি করা যায়, এবং সেটার নাম দিয়েছে হচ্ছে দেশপ্রেম। তাহলে আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশে 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করে, তখন পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, পশ্চিম পাকিস্তানের হয়ে লড়াই করেছিল দেশেরই কিছু গদ্দার, বাংলাদেশেরই কিছু গদ্দার, যাদের বলা হয় রাজাকার। ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রাজাকারদের যে ভূমিকা ছিল, ঠিক ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আরএসএসের এই রাজাকারদেরও সেম ভূমিকা ছিল। তারা স্বাধীনতা সংগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজদের সহযোগিতা করে গেছে, ইংরেজদের দালালি করে গেছে। তাদের স্বাধীনতা সংগ্রামে শুধু মুসলেখা লেখার সংগ্রাম, আমি সমস্ত সংগ্রামের ইতিহাস আমি তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই সব ইতিহাস আপনারা শুনতে পারবেন, আপনারা জানতে পারবেন। মাত্র 1 ঘন্টার আমার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আপনাদের শুনুন, আপনারা জানতে পারবেন। তো বলছি, সেই রাজাকারের ভূমিকা তারা পালন করেছিলেন। বাংলাদেশের যে রাজাকারের, কেন এত বড় কথা বললাম যে আরএসএস রাজাকারের ভূমিকা পালন করেছিলেন, তার প্রমাণ আপনারা পাবেন। এখন মুশকিল হচ্ছে, এই আরএসএস স্বাধীনতা সংগ্রামকে না পারছে গিলতে, না পারছে উগরাতে। কারণ স্বাধীনতা সংগ্রামে তাদের ভালো কিছু নেই, আবার স্বাধীনতা তাদের দেশপ্রেমিক সাজতে হবে। ফলে তারা মাঝে মাঝে সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানাটানি করছে, স্বামী বিবেকানন্দকে নিয়ে টানাটানি করছে, তারা মাঝে মাঝে দেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে টানাটানি করছে। কিন্তু দেখা যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু বা অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা এই আরএসএস অর্থাৎ তাদের পূর্বের যে হিন্দু মহাসভা, এই হিন্দু মহাসভা সম্পর্কে যে মারাত্মক ধারণা পোষণ করে গেছেন সুভাষচন্দ্র বসু থেকে অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা। ফলে এই আরএসএস, বর্তমানের আরএসএস, তারা কিন্তু সুভাষচন্দ্র বসুকে সঙ্গে নিয়েও তাদের কিন্তু দলে ফেরাতে পারছে না। কারণ সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং, একের পর এক স্বাধীনতা সংগ্রামী আরএসএসের সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে গেছেন। ফলে স্বাধীনতা সংগ্রামে এই আরএসএসের ভূমিকা
মানে তারা না পারছে স্বাধীনতা সংগ্রামকে গ্রহণ মানে উগরাতে, না পারছে গিলতে। আমি প্রথমে আলোচনা করব যে স্বাধীনতা সংগ্রামে আরএসএস প্রতিষ্ঠাতা বা আরএসএসের প্রাণভোমরাদের, সেই গোলালকর, সাভারকর, হেগড়ে, এদের পুঞ্জে, এদের কি কি অবদান, কি কি ভূমিকা ছিল আমি এক এক করে তুলে ধরবো। একেবারে তথ্য নির্ভর আলোচনা করব। আপনাদের অনুরোধ করছি আপনার অনুষ্ঠানটি শুনুন। আপনারা 1 ঘন্টার অনুষ্ঠানে অনেক ইতিহাস, এইসব ভণ্ড স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, এইসব ভণ্ড স্বাধীনতা সংগ্রামী যারা এখন দেশপ্রেমী হয়েছে, সেই ভণ্ডদের ইতিহাস আপনারা জানতে পারবেন। একেবারে তথ্য নির্ভর ইতিহাস। আমরা দেখি সেই স্বাধীনতা সংগ্রামে সেই আরএসএসের মুচলেখা দেওয়ার ইতিহাস একের পর এক উঠে এসেছে। আরএসএসের কাছে কখনো ছাত্ররা দেশদ্রোহী, কখনো শ্রমিকরা দেশদ্রোহী, কখনো কৃষকরা দেশদ্রোহী এই আরএসএসের কাছে। কখনো তাদের কাছে ভারতবর্ষের বুদ্ধিজীবীরা দেশদ্রোহী, আর তাদের কাছে দেশপ্রেমী হচ্ছে সেই মহান দেশপ্রেমী যাদের বলছে, তারা হচ্ছে সত্যিকারের যারা দেশের গদ্দার। সেই দেশের গদ্দাররা হচ্ছে বর্তমান আরএসএসের সেই গদ্দাররা হচ্ছে তাদের দেশপ্রেমী, আর অরিজিনাল দেশপ্রেমীরা হচ্ছে তাদের কাছে গদ্দার। তো সেই প্রসঙ্গে যাব। আমি প্রথমেই বলি যে যারা দেশপ্রেমের সার্টিফিকেট দিচ্ছে, যে আরএসএস বিজেপি দেশপ্রেমের সার্টিফিকেট দিচ্ছে, তাদের ইতিহাসটা কেমন, দেশপ্রেমী কেমন, সেই দিকে আমরা একটু জানি যে তাদের দেশপ্রেমের বহরটা কেমন। আমরা দেখি তারা কেমন দেশপ্রেমী, যে ভারতীয় জনতা পার্টির হাত ধরে মেক ইন ইন্ডিয়ার যে প্রস্তাব হলো, সেখানে বর্তমানে 100% বিজেপি পুঁজিপতিদের হাতে ছেড়ে দিয়েছে। আমরা দেখছি যে বিজেপির যে পার্টির তহবিল, সেই পার্টির তহবিলে বেআইনি বিদেশি ডোনেশন আসছে। একাধিক প্রমাণ রয়েছে বেআইনি বিদেশি ডোনেশন সেই বিজেপি পার্টির, একাধিক প্রমাণ প্রকাশ্যে এসে গেছে অনেক মিডিয়ায়। আমরা দেখি যে ভারতের টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে যারা, তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ রয়েছে প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর, অর্থমন্ত্রীর, এবং বিদেশে পালিয়ে যেতে তারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন। আমরা দেখেছি অর্থমন্ত্রীকে মেহুল যখন পালিয়ে যায় বিদেশে, এয়ারপোর্টে তাকে রেখে আসে, সেটাও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে। কালো টাকা ফিরিয়ে আনার কথা বলে ক্ষমতায় এসেছিলেন যারা, দেখলাম 2021 সালের 15ই জানুয়ারি যে রিপোর্টটি আমরা দেখলাম, তাতে দেখলাম যে সেই সুইস ব্যাংক তথ্য দিচ্ছেন যে ভারতের কালো টাকার পরিমাণ বিগত 4 বছরে বেড়েছে 17%। অর্থাৎ যে প্রধানমন্ত্রী, যিনি কালো টাকা দেশে ফিরিয়ে আনার কথা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন, তার বিগত বছরগুলিতে 17% কালো টাকা বেড়েছে শুধু এক সুইস ব্যাংকে। এরা হচ্ছে দেশপ্রেমী। আমি দেশপ্রেমীদের কথা এক এক করে বলছি, আপনাদের শুধু অনুরোধ করছি আমার প্রোগ্রামটা শুনুন, আপনারা বুঝতে পারবেন দেশপ্রেমীদের কথা। তো শুধু এই নয়, আমি যদি এক নিঃশ্বাসে কয়টা বলে আমি আমার আলোচনার বিষয়ে চলে যাব। দুর্ভিক্ষ পীড়িত দেশের তালিকায় ভারতের স্থান 119 ছিল গত বছর, এটা আবার 3 র্যাঙ্ক বেড়ে 21 হয়েছে, 22 হয়েছে। দুর্ভিক্ষ পীড়িত দেশের মধ্যে ভারতের স্থান 122তম। বুঝতে পারছেন কোথায় ভারতবর্ষ চলে গেছে। ধনী দরিদ্রের বৈষম্য এমন বেড়েছে, বলছে ধনী দরিদ্রের বৈষম্যে পৃথিবীর লাস্ট 10টা দেশের মধ্যে একটা হচ্ছে ভারতবর্ষ। এটা বিখ্যাত সেই মিডিয়াগুলোর, সমীক্ষাগুলোর রিপোর্ট বলছি আমি।
বলছে মাত্র 1% মানুষের হাতে সম্পদ রয়েছে 73%। এই দেশপ্রেমিকদের শাসনকালে দেখুন দেশপ্রেমীদের ইতিহাস। বলছে দেশের বেকারত্বর হার দেশের স্বাধীনতার 74 বছরের মধ্যে সর্বাধিক। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, আমি বলছি। গণতন্ত্র বাক স্বাধীনতায় ভারতের স্থান একেবারে তলায় নেমে গিয়ে হয়েছে 42তম। কৃষকহত্যা বেড়েছে 5.5 গুণ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারতবর্ষের স্বাধীনতার সর্বোত্তম রেকর্ড ভেঙেছে। আমরা দেখি কৃষক আইন বিরোধী আইন পাশ হয়েছে, শ্রমিক বিরোধী আইন পাশ হয়েছে, আর দেশের টাকা লুট করে বিদেশে যাচ্ছে এমনভাবে যে তার রোধ করার চেষ্টাও করছে না। খোলাভাবে দেশের প্রতিরক্ষা বিভাগ বিদেশি পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই রেলের কথা তো আমি বাদই দিলাম। তো এবার দেখে আসি এইসব দেশদ্রোহীদের পূর্বপুরুষদের, উত্তরপুরুষদের ইতিহাস। বর্তমানের এইসব দেশদ্রোহীদের উত্তরপুরুষদের ইতিহাসটা জানা দরকার, যে তারা কেমন ছিল আর তাদের পূর্বপুরুষটা কেমন হয়েছে, সেই ইতিহাস। আমরা দেখি যে স্বাধীনতার আগে যারা এই যে কথায় কথায় দেশের পতাকার সম্মানের কথা বলে, এদের মুখের বচন কি ছিল সেইটা বলছি। যে স্বাধীনতার আগে তারা কি বলেছিলেন যারা আজকে ভাগ্যের জোরে ক্ষমতায় এসেছে তারা আমাদের হাতে তিরঙ্গা তুলে দিতেই পারে, কিন্তু হিন্দুরা কোনোদিন তিরঙ্গাকে মেনে নেবে না। এটা বলেছিলেন কারা? হিন্দু মহাসভার বক্তব্য ছিল। হিন্দু মহাসভা কোথায় বলেছিলেন? অর্গানাইজার পত্রিকা, 14ই আগস্ট 1947 সাল। আমি আবারও বলছি, আমি যেসব তথ্য তুলে ধরছি ইতিহাসগতভাবে যদি আমি কোনো বিকৃতি করে থাকি তাহলে আমি একটা ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি আমি ইতিহাস বিকৃতি করে থাকি, একটা ভুল ধরাবেন, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। তো ইতিহাস দেখুন কি ভয়ঙ্কর ইতিহাস। আমি ইতিহাসের মধ্যে সরাসরি ঢুকে যাচ্ছি, কি ভয়ঙ্কর ইতিহাস। যখন 1930 থেকে 40-এর দশকে কি করত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এদের যে মিটিং ছিল, ঘরের মধ্যে যে মিটিংগুলো হতো, এই মিটিংগুলোতে ব্রিটিশ পুলিশকে তারা ঢুকতে দিত, কিন্তু অন্য কোনো বাইরের মানুষকে ঢুকতে দিত না, স্বাধীনতা সংগ্রামীদের ঢুকতে দিত না। তাহলে এদের সঙ্গে একবার ভাবুন, এদের সঙ্গে ব্রিটিশদের কেমন যোগ ছিল। আমি এক করে প্রমাণ দিচ্ছি, পরবর্তীকালে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, প্রমাণ দিচ্ছি যে ব্রিটিশদের সঙ্গে তাদের কেমন যোগ ছিল। অর্থাৎ সেই মিটিংগুলোতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মিটিংগুলোতে ইংরেজদের পুলিশ ঢুকতে পারত। কেন ঢুকতে পারত? তার কারণ হচ্ছে তারা ঢুকতে দিত যে আমরা যাতে রাজদ্রোহিতার কেসে যুক্ত হয়ে না যাই, রাজদ্রোহিতার কেস যেন আমাদের না পড়ে। অর্থাৎ কি ভীতু, কি ভয়। সেখানে তারা কোনো স্বাধীনতা সংগ্রামীকে ভিতরে ঢুকতে দিত না। আমরা দেখি 1925 সালে যখন সংঘ স্থাপন হলো, তখন ভারতের স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেনি, এবং ইংরেজ আমলে প্রত্যেকটা ভারতীয় সংগঠনকে তারা নিষিদ্ধ ঘোষণা করলেও এবং ধরপাকড় করলেও আরএসএসকে কিন্তু তারা নিষিদ্ধ ঘোষণা করেনি। ইংরেজরা একবারের জন্যও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেনি। তাহলে ভাবুন যে আরএসএসের সঙ্গে, সংঘ পরিবারের সঙ্গে, এই হিন্দু মহাসভার সঙ্গে ইংরেজদের সম্পর্কটা কেমন ছিল। তো আমরা দেখি এরপর প্রথমে এক করে আলোচনা করি যে হিন্দু মহাসভার নেতাদের। আমি প্রথমে যদি সাভারকারের কথা বলি, বীর সাভারকার, এই বীর নাম কে দিয়েছিল তাও বলবো, এবং বীর নয় সে কত বড় কাপুরুষ সাভারকার সেই ইতিহাসও আপনাদের সামনে তুলে দেব, এবং পরপর করে সবার ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব। তো দেখলাম যে 1912 সালে একটা ছোট্ট ঘটনা। 1912 সাল
9 এপ্রিল সেলুলার জেলে 82 নম্বর কয়েদি, নাম ইন্দুভূষণ, দীর্ঘদিন সেলুলার জেলের অত্যাচার, ইংরেজদের অত্যাচারে তিনি আত্মহত্যা করলেন। এবং এই ইন্দুভূষণ রায়ের আত্মহত্যার ফলে প্রতিবাদ করলেন উল্লাসকর দত্ত। তিনি প্রতিবাদ করে সুপারভাইজার বারকার সাহেবের কাছে তিনি চলে গেলেন এবং তিনি প্রতিবাদ করলেন যে ইন্দুভূষণ রায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। এর ফলে বারকার সাহেব দীর্ঘ 7 দিন একটানা উল্লাসকর দত্তকে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিলেন এবং 7 দিন পর তাকে মানে কয়েদখানায় পাঠিয়েছিলেন, জেলখানায় নয়, পাগলাগারদে পাঠিয়েছিলেন, অত্যাচার করে পাগলাগারদে পাঠিয়েছিলেন। এবং সেই পাগলাগারদে 12 বছর তিনি বেঁচে ছিলেন, তারপরে তার মৃত্যু ঘটে। এটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা, সেই ইন্দুভূষণ রায়, তারপরে উল্লাসকর দত্ত। কিন্তু আপনি এখন শ্রোতা বন্ধুরা, বারবার নেট সংযোগ এতটা বিচ্ছিন্ন হচ্ছে, ফলে আমি জানি না ফেসবুক কর্তৃপক্ষ তারা কি শুরু করেছেন। আপনাদের কাছে অনুরোধ রয়েছেন, যাই হোক আমি ইতিহাসে চলে যাচ্ছি। তো সেই উল্লাস দত্ত বা ইন্দুভূষণ রায়ের কথা আপনারা এখন পোর্ট ব্লেয়ারে যান, কেউ তাদের কথা মনে রাখেনি। অথচ সেই পোর্ট ব্লেয়ারের নামকরণ হয়েছে কার নামে? বীর সাভারকরের নামে পোর্ট ব্লেয়ারের নামকরণ হয়েছে। কিন্তু সেই বীর সাভারকর কেমন বীর আর ইতিহাসে কেমন স্বাধীনতা সংগ্রামী, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বীর সাভারকরের সেই স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। যে এই রকম একটা কাপুরুষের নামকরণ যদি পোর্ট ব্লেয়ারের নামে হতে পারে, তাহলে ইন্দুভূষণ, সেই উল্লাসকর দত্ত, আরও অসংখ্য মানুষ সেই সেলুলার জেলে যারা বন্দী ছিলেন, তাদের কত বড় অপমান করা হয়েছে, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, বীর উপাধি দিয়েছিলেন, এটা 1920-র দশকে কোন এক মারাঠি সম্পাদক এই বীর সাভারকরকে বীর উপাধি দিয়েছিলেন। তিনি কেমন কাপুরুষ সেই ইতিহাস আপনারা শুনুন। আমরা দেখি যে মরলেমিন্টো রিফর্মের প্রতিবাদে দাদা গণেশ সাভারকরের সশস্ত্র আন্দোলনের দায়ে শেষে বিনায়ক দোষী সাব্যস্ত হয়ে 1911 সালে তিনি সেলুলার জেলে হয় এবং যে জেলে হচ্ছে সেই ইন্দুভূষণ, তিনি আত্মহত্যা করেন এবং উল্লাসকর দত্তকে দীর্ঘ 12 বছর সেই পাগলাগারদে রাখা হয়, সীমাহীন অত্যাচার করা হয়। সেই সাভারকর সেই জেলে গিয়ে তিনি কালাপানিতে আসার কয়েক মাসের মধ্যেই ইংরেজদের কাছে চিঠি। তো আমরা যে শুধু মুচলেখা তিনি সেলুলার জেলে গেলেন, আমি খুব ধীরে ধীরে বলছি আপনাদের কাছে, তিনি সেলুলার জেলে গেলেন, গিয়েই 30 আগস্ট 1911 সালে তিনি প্রথম চিঠি লিখলেন, ইংরেজদের কাছে প্রথম মুচলেখা দিলেন। এরপরের চিঠি 1913 সালে দ্বিতীয় মুচলেখা দিলেন ইংরেজদের কাছে, দ্বিতীয় মুচলেখা দিলেন। তো দ্বিতীয় মুচলেখায় তিনি লিখলেন বীর সাভারকর। তিনি হচ্ছেন হিন্দু মহাসভা, অর্থাৎ যিনি পরবর্তীকালে RSS-এর প্রাণভোমরা, সেই বীর সাভারকর তিনি লিখলেন, দ্বিতীয় মুচলেখায় তিনি লিখলেন, আমাকে 6 মাস একাকী নির্বাসনে কাটাতে হয়েছে, তারপর থেকে তো আমি যথাসম্ভব ভালো ব্যবহার চেষ্টা করছি। তিনি ইংরেজদের কাছে বললেন, আমাকে 6 মাস একাকী নির্বাসনে কাটাতে হয়েছে, তারপর থেকে তো আমি যথাসম্ভব ভালো ব্যবহারের চেষ্টা করছি। এরপর তিনি এই চিঠি, এই দ্বিতীয় মুচলেখার চিঠি
শেষে একটা চিঠি দেন, মুসলেখা মানে একটা চিঠি দেন ইংরেজদের কাছে, আমাকে ছাড়া হোক, আমি ইংরেজদের সমস্ত কথা মেনে নেব, এই বলে বলে তিনি বেশ কয়েকটা চিঠি দিয়েছিলেন। তার দ্বিতীয় চিঠির শেষে তিনি বলছেন, আমি সরকারের প্রয়োজনে যে কোনো দায়িত্ব পালন করতে রাজি আছি, কেবলমাত্র মহানের পক্ষেই দয়া করা সম্ভব, আর বিপদগামী সন্তান পিতৃসুলভ সরকারের কাছে ফিরে আসবে না তো কোথায় যাবে। সাভারকর ইংরেজদের কাছে মুসলেখা দিয়ে লিখছেন যে আমি বাধ্য সন্তানের মতন পিতার কাছে ফিরে আসতে চাই, পিতার কাছে মানে ইংরেজদের কথা আমি মেনে চলতে চাই, ইংরেজদের কাছে ফিরে আসতে চাই, এই বলে মুসলেখা দিলেন তিনি দ্বিতীয় চিঠিতে, দ্বিতীয় মুসলেখায় তিনি এইসব লিখলেন। আমরা দেখলাম তারপরে তিনি 1914 সালে আর একটা মুসলেখা দেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ভদ্রভাবে ইংরেজদের কথা মেনে চলবো। তারপরে দেখলাম 1917 সালে আর একটা মুসলেখা দেন, এবং এইসব মুসলেখায় ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তিনি বলেন, এবং কতটা ইংরেজদের আনুগত্য হওয়া যায় সেই চিঠির মধ্যে দিয়ে ছত্রে ছত্রে সেটা ফুটে উঠেছে। এবং আমরা দেখলাম এরপর 1920 সালে যে শেষ মুসলেখা দেন, সে এক আশ্চর্য মুসলেখা। সেই চিঠিতে তিনি মানে একটা আশ্চর্য দলিল, সেই চিঠিতে তিনি বলেন যে মানে এই সময় আবার কি হলো, এই সময় আবার কিছু বীর মানে কিছু স্বাধীনতা সংগ্রামী ছাড়া পেয়েছেন, সেলুলার জেল থেকে ছাড়া পেয়েছেন। তো তিনি সেই মুসলেখায় বলেন যে যারা ছাড়া পেয়েছে তাদের থেকে আমাদের দুই ভাইয়ের জেলের ব্যবহার কোনো মতেই বেশি আপত্তিকর নয়, বরং গত 6 বছরে কঠোর সশ্রম কারাদণ্ড হওয়া সত্ত্বেও আমরা দুজনের বিরুদ্ধে একটিও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেই, আমাদের দুজনের বিরুদ্ধে একটিও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেই। তিনি আরও বলেন যে তিনি তার পুরনো রাজনৈতিক জীবন পুরোপুরি ত্যাগ করেছেন, নতুন জীবনে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের আদর্শ নাগরিক থাকবেন। এবং এক জায়গায় তিনি বলেন যে ওই চিঠির মানে ওই 1920 সালের যে চিঠি, সেই চিঠির এক জায়গায় তিনি লেখেন যে কোনো জঙ্গি চিন্তাধারায় আমি বিশ্বাসী নই, আর তাছাড়া আমার অতীতের বিপ্লবী চিন্তাধারার কথাই যদি বলা হয়, আমি তো শুধু আজকে ছাড়া পাওয়ার জন্য এই কথা বলছি না, বরং সরকার বাহাদুরকে এত বছর ধরে চিঠিতে বারবার শুধু এই কথাই বলছি যে আমি মন্টেগু সাহেবের নতুন সংবিধান মেনে চলতে সম্পূর্ণভাবে সম্মত। উনি যবে থেকে এই কাজে হাত দেন তখন থেকেই আমি এই মত। এবং তিনি এই চিঠিতে আরও বলেন, আমি অত্যন্ত আন্তরিকভাবে বলছি, আমি সংবিধানের পথ মেনে চলব, সংবিধানের পথ মানে ইংরেজদের সংবিধানের পথ আমি মেনে চলব, এবং ভারতবর্ষ ও ব্রিটেনের মধ্যে ভালোবাসা, সম্মান ও সৌভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব। দেখুন, আমি সাভারকরের চিঠিটা হুবাহু আপনাদের সামনে তুলে ধরছি বাংলা অনুবাদ করে। এই চিঠিটার একটা দাড়ি কমা আপনার এদিক ওদিক পাবেন না, একটা দাড়ি কমা এদিক ওদিক পাবেন না। কি ভয়ঙ্কর দেশপ্রেমী দেখুন যে ইংরেজদের কিভাবে মুসলেখা দিচ্ছেন। বলছি মন্টেগু সাহেবের ইস্তাহারে যে সাম্রাজ্যের স্বপ্ন দেখা হয়েছে, সেই সাম্রাজ্যকে আমি হৃদয় থেকে সমর্থন করি। তাহলে ইংরেজদের সাম্রাজ্যকে তিনি হৃদয় থেকে সমর্থন করেন। যদি সরকার বাহাদুর বলেন তাহলে আমি ও আমার দাদা নির্দিষ্ট সময়ের জন্য রাজনীতিতে অংশগ্রহণ করব না, এই মর্মে লিখিত মুসলেখা জমা দিতেও প্রস্তুত আমরা। এছাড়াও যদি সরকার চান যে আমরা আরও কোনো শর্ত পালন করি, যেমন কোনো বিশেষ এলাকার বাইরে যাওয়া চলবে না, অথবা নির্দিষ্ট সময় অবধি পুলিশকে আমাদের গতিবিধি সম্পর্কে জানাতে হবে, রাষ্ট্রের সুরক্ষার জন্য যে কোনো যুক্তিসঙ্গত শর্ত পালন করতে আমরা প্রস্তুত। তার মানে বুঝতে পারছেন, সে মুসলেখা দিয়ে বলল ইংরেজদের সমস্ত প্রকার মানে শর্ত আমরা মেনে নেব, তারা যদি যেভাবে আমাদের করতে চায়, ব্যবহার করতে চায়, সমস্তভাবে আমরা তাদের সেই সমস্ত ইংরেজদের শর্ত আমরা মেনে নেব। সেই সাভারকর কিভাবে বীর সাভারকর হন, যে এরকম মুসলেখা জেল খাটার ভয়ে ইংরেজদের এরকম একাধিক মুসলেখা দেন, সেই সাভারকর কি করে বীর সাভারকর হন,
নাকি কাপুরুষ সাভারকর হন, এবং সেই সাভারকরের নামে পোর্ট ব্লেয়ারের নামকরণ কি করে হয়? একজন কাপুরুষ ভারতীয়র নামে পোর্ট ব্লেয়ারের নামকরণ কি করে হয়? এটা হচ্ছে বড় প্রশ্ন। দেখুন, এরপরেই মুক্তি পান সাভারকর ভাইরা, দুই ভাই মুক্তি পেয়ে যান এই মুচলেখার পর। তারপরে তিনি মুচলেখা লিখে জেল থেকে বেরোন, ইংরেজদের কাছে মুচলেখা লিখে জেল থেকে বেরোন। কি লেখেন? তিনি লেখেন যে দরকার হলে ইংরেজদের স্বাধীনতা মানে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। তিনি মুচলেখা দিয়ে জেল থেকে বেরোন। তো আমরা দেখি যে কেন তিনি পোর্ট ব্লেয়ারে তার নামকরণ হয়। কারণ ক্ষমতায় রয়েছে তারা, সরকার রয়েছে তারা, আপনাদের হাতে ক্ষমতা, আপনাদের হাতে সরকার, ক্ষমতার সামনে পৃথিবীর যে কোনো, আমার এই প্রশ্ন টিকবে না, ক্ষমতার কাছে যে কোনো প্রশ্নই অবান্তর, আমার এই প্রশ্নগুলো অবান্তর। কিন্তু সেই সময় আর একজন স্বাধীনতা সংগ্রামী তারা ইংরেজদের কি চিঠি দিয়েছিলেন সেই চিঠিটা একবার পড়ে শোনাচ্ছি। সেই স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন, তার নামটা আমি পরে বলছি, সেই স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন, কোর্টের রায় অনুযায়ী আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং তাই আমরা যুদ্ধবন্দী। আমরা চাই যে আমাদের সাথে যুদ্ধবন্দীদের মতোই ব্যবহার করা উচিত, অর্থাৎ আমরা চাই যে আমাদের ফাঁসি না দিয়ে গুলি করে মারা হোক। এই হচ্ছে সাহসী, এই হচ্ছে সাহস, যে আমাদের ফাঁসি নয়, আমাদের গুলি করে মারা হোক। এর নাম হচ্ছেন, এই চিঠির যিনি লেখক তিনি শহীদ ভগৎ সিং। যে ভগৎ সিং বলতে পারেন যে আমাদের ফাঁসিটা ছিল, আমাদের গুলি করে মারা হোক। আর আরেক কাপুরুষ সাভারকর, তিনি জেল থেকে বেরোনোর জন্য 5-6টা চিঠি দিলেন এবং মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে গদ্দারি শুরু করলেন, ইংরেজদের হয়ে গদ্দারি শুরু করলেন, চরবৃত্তি শুরু করলেন। তার নামে পোর্ট ব্লেয়ারের নামকরণ হলো। এই তো এরা স্বাধীনতা সংগ্রামী, এই তো এদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এই তো এদের সরকার, এই তো এদের পূর্বপুরুষেরা, এই তো এদের উত্তরপুরুষদের ইতিহাস। আমরা দেখি এক এক করে যে জেলে বসে তিনি 1923 সালে লিখেছিলেন হিন্দুত্ব গ্রন্থখানি, হিন্দুকে নামক বইটি। এই প্রথম, এই হচ্ছে হিন্দুত্বের জয়যাত্রা শুরু হলো, হিন্দুত্বের কনসেপ্ট শুরু হলো ভারতবর্ষে, শিকড়ে গেঁথে দেওয়া হলো হিন্দুত্বের কনসেপ্ট। এবং এই কারণে সাভারকরকে জেল থেকে বেরোনোর ভীষণ প্রয়োজনীয়তা পড়লো। ইংরেজরা তাকে জেল থেকে বের করানোর খুব প্রয়োজন হলো ইংরেজদের। কেন? এর একটা কারণ আছে, সেটা হচ্ছে, আমি সেই কারণটা পরে বলছি যে কেন সাভারকরকে জেল থেকে বেরোনোর ইংরেজদের প্রয়োজন হলো, কেন এই বিশ্বাসঘাতককে জেল থেকে বের করলেন। দেখুন, আমরা দেখলাম পরবর্তী জীবনে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য এই সাভারকর, যিনি হিন্দুত্বর প্রচার করলেন, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য এই সাভারকর হিন্দু মহাসভার সভাপতি হিসেবে মুসলিম লীগের সঙ্গে জোট বাঁধলেন। মুসলিম লীগের সঙ্গে তিনি জোট বাঁধলেন এবং তিনি বললেন, আমি ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি বললেন, আমি এই মুসলিম লীগের সঙ্গ ত্যাগ করব না। ক্ষমতার লোভ দেখুন যে কতটা ক্ষমতার লোভ, এবং ক্ষমতার কাছে তাদের সমস্ত আদর্শ কোথায় চলে গেল, এবং ব্রিটিশদের হাত কিভাবে শক্ত করলেন। আমরা দেখি যে ভারত ছাড়ো আন্দোলনের পরে যখন সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা জেলেবন্দি, ঠিক সেই সময় 1943 সালে হিন্দু মহাসভা ও মুসলিম লীগের জোট সরকার, তখন হিন্দু মহাসভা ও মুসলিম লীগের জোট সরকার, সেই জোট সরকারের প্রথম, আমি যদি ইতিহাস ভুল বলি, আমি বলছি এক একটা ভুলের জন্য 1 লক্ষ টাকা দেবো। আপনারা মানে ভাবতে পারবেন না কত বড় বিশ্বাসঘাতকেরা, এরা মুখে মুসলিম বিদ্বেষের কথা বলছে, অথচ প্রথম
এই পাকিস্তান প্রস্তাব পাশ হয় কোথায় জানেন? প্রথম পাকিস্তান প্রস্তাব পাশ হয় সেটা হচ্ছে 1943 সালে হিন্দু মহাসভা ও মুসলিম লীগের জোট সরকার থাকাকালীন সিন্ধের বিধানসভায় প্রথম পাকিস্তান প্রস্তাব পাশ হয়। বুঝেছেন? তাহলে পাকিস্তান প্রস্তাব কারা করেন? ওরা মিথ্যা ইতিহাস বলছেন। ওরা আমার ইতিহাসকে চ্যালেঞ্জ করুক, আমাকে জেল খাটাক যে আমি ইতিহাস ভুল বলছি, সেটা ওরা পারবে না। ওরা পারলে ওরা আমাকে অনেক আগে জেল খাটাতো। ওরা ইতিহাস জানে, ফলে ইতিহাস ওরা অস্বীকার করবে না। গদ্দারির ইতিহাস ওরা ভালোভাবে জানে, গদ্দাররা। তো এই হচ্ছে ওদের ইতিহাস। আমি এরপরে যদি হেডগেওয়ারকারের কথা বলি, হেডগেওয়ারকার হচ্ছে আরএসএসের প্রধান প্রতিষ্ঠাতা, প্রথম যিনি আরএসএসের প্রতিষ্ঠাতা করেন 1925 সালে। সেই গেওয়ারের একটা কথা আপনাদের সংক্ষিপ্ত বলে আসি। তিনি তখনও কংগ্রেসের সদস্যপদ ছাড়েননি। হেডগেওয়ার অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে রাজদ্রোহিতার মামলায় পড়লেন, 1 বছরে জেল কাটলেন। কে 1 বছর জেল কাটলেন? হেডগেওয়ার। এই হেডগেওয়ার 1 বছর ইংরেজদের জেল খেটলেন, মুচলেখাও দিলেন আমাকে বের করা হোক, আমি ইংরেজদের সমস্ত কথাগুলো মেনে চলবো, ইত্যাদি ইত্যাদি। তো জেলের মধ্যে তার সঙ্গে স্যার জ্যাঠারের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তিনি স্বাধীনতা সংগ্রামের খুঁটিনাটি বিষয়গুলো তার কাছে প্রকাশ করতে থাকেন জেলে বসে। এনার সাথে হেডগেওয়ারের ভালো সম্পর্ক থাকার কারণে আমরা দেখলাম 1 বছরের মধ্যেই ছাড়া পেলেন। কিন্তু 1 বছরের মধ্যে ছাড়া পেয়ে দেখলাম হেডগেওয়ারের ওয়েট বেড়েছে, ওজন বেড়েছে 11 কেজি। অর্থাৎ জেলে 1 বছরে তার ওজন বেড়েছে 11 কেজি। তাহলে কেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন! মানে তার বিশ্বস্ত একজন জীবনীকার, মানে তার শ্রেষ্ঠ জীবনীকার, হেডগেওয়ারের শ্রেষ্ঠ জীবনীকার। আমি তার জীবনী থেকে তুলে ধরছি। কি নাম? এইচ.ভি. সেবাদ্রি লিখেছেন, জেলের কাপড় ছেড়ে নিজের কাপড় পরতে গিয়ে হেডগেওয়ার দেখেন তার পুরনো শার্ট আর কোট টাইট হচ্ছে। অর্থাৎ 1 বছরের সশ্রম কারাদণ্ডে তার ওজন বৃদ্ধি হয় 11 কেজি। অর্থাৎ এই হচ্ছে আরএসএসের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, যারা নিজেদের কথায় কথায় বলছেন স্বাধীনতা, দেশপ্রেমী বলছেন। আপনি তার বিরুদ্ধে একটা কিছু বলতে গেলেই আপনি হয়ে যাবেন দেশদ্রোহী। অর্থাৎ ভারতবর্ষের প্রকৃতি রাজাকারেরা, ভারতবর্ষের প্রকৃত দেশদ্রোহীরা আজ ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতার জোরে তারা দেশপ্রেমীদের দেশদ্রোহী বলছে। তারা দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করছে যে কে কে দেশপ্রেমী আর কে কে দেশদ্রোহী। ফলে দেশদ্রোহী ক্ষমতায় বসলে যেটা হয় স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে। এই হেডগেওয়ার তিনি আর কি বলছেন? তিনি বলছেন অব্রাহ্মণ দলিতদের ক্ষমতায়নের আন্দোলন উচ্ছৃঙ্খলতা। আমি অসংখ্য SC/ST তপশিলীদের বিরুদ্ধে তার অসংখ্য বিষোদ্গার আমি তুলে ধরতে পারি, আমি সেইটা তুলে ধরছি না। তিনি সংক্ষেপে একটা শুধু বললাম, সেই হেগড়ের সেই অব্রাহ্মণ দলিতদের ক্ষমতায়নের আন্দোলন, অব্রাহ্মণ দলিতদের ক্ষমতায়নের আন্দোলন উচ্ছৃঙ্খলতা। অর্থাৎ আমাদের আন্দোলন যত কিছু সব উচ্ছৃঙ্খলতা। তাদের পূর্বপুরুষরা আমাদের এই জন্য আন্দোলনকে মেনে নিতে পারছে না। এই দলিতদের আন্দোলন, মূলনিবাসীর আন্দোলন মেনে নিতে পারছে না, কারণ গুরুরা বলে গেছে দলিতদের আন্দোলন উচ্ছৃঙ্খলতা, এই জন্য মেনে নিতে পারছে না। এই জন্য ভীমকুরগের আন্দোলন ওরা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই জন্য সমস্ত দলিত সাহিত্যিক লেখকদের ওরা গৃহবন্দী করে রেখেছে। নির্মমভাবে মৃত্যুবরণ করলো স্টার্ন স্বামী, যিনি সারা জীবন আদিবাসীদের জন্য সংগ্রাম করে গেছে, লড়াই করে গেছে, আদিবাসীদের বঞ্চনার, জল জমি জঙ্গলের বঞ্চনার ইতিহাস তুলে ধরেছেন। সেই স্টার্ন স্বামীকে জেলের মধ্যে বিনা চিকিৎসায় অনাহারে তাকে মেরে ফেলানো হয়েছে। কারণ এটা তো তাদের গুরুজিরা বলে গেছেন যে দলিতদের ক্ষমতায়ন কখনো মানে দেওয়া যাবে না, এটা উচ্ছৃঙ্খলতা।
আমরা দেখি এরপর ইতিহাস দ্বিতীয় স্বরচালক বা দ্বিতীয় স্বর প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন গুরুজি গোলালকার। দেখুন, আধুনিক যে ঐতিহাসিক রামচন্দ্র গুহ তাকে বলেছেন গুরু অফ হেট, অর্থাৎ ঘৃণার গুরু, ঘৃণা দিয়ে গড়া হচ্ছে এই গোলালকার, গুরু অফ হেট তাকে বলেছেন। তাহলে এই গুরুজি গোলালকারের ইতিহাসটা একটু জানুন, যে কেমন গুরুজি ছিলেন তিনি, কেমন তার ছিল, মানে দেশপ্রেম ছিল। তিনি মানে সঙ্গের দৈনন্দিন কাজের সঙ্গে তিনি যখন একান্তভাবে যুক্ত হয়ে পড়েন, তখন তিনি সরাসরি ঘোষণা করেন যে স্বাধীনতা সংগ্রাম থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দূরে থাকবে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করবে না। তার নিজের জীবনীতেই গুরুজি অর্থাৎ গোলালকার বলেছেন শহীদদের সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে তার নিজের জীবনীতেই তিনি বলেছেন যে যেই ব্যক্তিরা শহীদ হয়েছেন তারা যে বীর সন্দেহ নেই, তাদের আদর্শকে আমরা যথার্থভাবে পুরুষালী আদর্শ হিসাবেও মেনে নিতে প্রস্তুত। সাধারণ মানুষ যারা নিহাতি ভয়ে ভয়ে ভবিতব্যের কাছে আত্মসমর্পণ করে তাদের থেকে অনেক উপরে এনারা, কিন্তু তা সত্ত্বেও এমন মানুষদের আমরা সামাজিক আদর্শ হিসেবে মনে করতে পারি না, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের সামাজিক আদর্শ হিসেবে মনে করতে পারেন না। তার মতে আমরা একথা বলতে পারি না যে তাদের শাহাদতই মানুষের জীবনের আদর্শ হওয়া উচিত। নিজেদের আদর্শ তারা পরিপূর্ণ করে যেতে সক্ষম যখন হননি, অতএব আমাদের এটা মানতেই হবে যে তাদের মধ্যে কোনো প্রকারের ত্রুটি নিশ্চয়ই আছে, তাই তারা সফল হতে পারেনি। অর্থাৎ যেহেতু স্বাধীনতা সংগ্রামীরা তারা সফল হতে পারেনি, ফলে তারা আমাদের আদর্শ নয়, তাদের আদর্শ আমরা মেনেও চলব না। এইটা হচ্ছে এই গুরুজি অর্থাৎ ঘৃণার গুরু গোলালকারের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে তার ধারণা। তো এই ভণ্ডরা যদি দেশপ্রেমী হয়, দেশের স্বাধীনতা সংগ্রামী হয়ে বসে, দেশের দেশপ্রেমী হয়ে ক্ষমতায় বসে তার উত্তরপুরুষরা, তাহলে সেই তাদের দেওয়া সার্টিফিকেট, দেশপ্রেমের সার্টিফিকেটটা কেমন হতে পারে সেটা আপনারা ভাবুন। দেখুন, এর মধ্যে একটা বিশেষ কথা, বান্স অফ থটসে গোলালকার পরিষ্কার ভাষায় বলেন যে যারা বলেছিল হিন্দু মুসলমান ঐক্য ছাড়া স্বরাজ সম্ভব নয়, তারা আমাদের সমাজের সাথে সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করেছিলেন। মানে এইটা তিনি অনেক পরে বান্স অফ থটসে এই কথাগুলো বলেছিলেন, অর্থাৎ ইঙ্গিতটা দিয়েছিলেন দুজনের প্রতি। একটা হচ্ছে সুভাষচন্দ্র বসু হিন্দু মুসলমান ঐক্যের কথা বলেছিলেন, আর গান্ধীর কথা বলেছিলেন, এদের টিপ্পনী করে এই কথাটি তিনি বলেছিলেন। গোলালকার দাবি করেন যে পাকিস্তানকে শেষ না করা পর্যন্ত সংঘ বিশ্রাম নেবে না। কেউ যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাকেও শেষ করে দিতে হবে, সে নেহেরু সরকার হোক বা অন্য কোনো সরকার। সংঘকে হার মানানো যাবে না, সংঘ সঙ্গের কাজ করে যাবে। আবার গোলালকার বলেন যে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের ভারতবর্ষে সুরক্ষিত রাখতে পারবে না, দেশ ওদের ছাড়তেই হবে। এই সব কথার ফলে স্বাধীনতা সংগ্রামে যে হিন্দু মুসলমানরা এক হয়ে সংগ্রাম করেছিল, তাদের মধ্যে একটা বিভাজন, সাংঘাতিক একটা বিভাজন ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এবং এই একই কারণে সাভারকরকে মুচলেকা দিয়ে বের করা হয়েছিল। ইংরেজরা খুব ছক করে ব্রিটিশরা বের করেছিলেন, এবং সাভারকরের কাজই ছিল, দায়িত্বই ছিল যে হিন্দু মুসলমানের বিদ্বেষকে আরও বাড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। অর্থাৎ যে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে স্বাধীনতা সংগ্রামকে প্রায় ত্বরান্বিত করছিলেন, সেখানে বিভাজন ঘটানো অত্যন্ত প্রয়োজন। ইংরেজরা সাভারকরকে জেল থেকে বের করলেন, সেই কাজ অনুসারে সাভারকর শুরু করলেন সেই কাজ, এবং একের পর এক দাঙ্গা শুরু হলো, দাঙ্গা ঘটালেন
এবং হিন্দু মুসলমানের মধ্যে একজন সরাসরি বিভাজন শুরু হয়ে গেল এবং ভারতবর্ষের স্বাধীনতা স্বপ্নটা ধীরে ধীরে অনেকটা ফ্যাকাশে হয়ে যেতে শুরু করলো। তো এরকম আরএসএসের 5 জন প্রতিষ্ঠাতার আর একজন হচ্ছে, তার নাম হচ্ছে পুঞ্জে। এই মুঞ্জের ইতিহাসটা একটু শুনুন। মুঞ্জে তিনি মুসোলিনির সঙ্গে দেখা করতে গেলেন ইতালিতে। মুসোলিনি, আপনি ভাবুন কোন মুসোলিনি, সেই ফ্যাসিস্ট মুসোলিনি, ভয়ঙ্কর ফ্যাসিস্ট মুসোলিনি। সেই মুসোলিনির সঙ্গে ইতালিতে দেখা করতে গিয়ে তো মুসোলিনির খুব প্রশংসা করলেন, ফ্যাসিবাদের খুব প্রশংসা করলেন, একনায়কতন্ত্রের খুব প্রশংসা করলেন এবং তিনি সেই বালিল্লার প্রশংসা করলেন। মুসোলিনির শ্রেষ্ঠ অস্ত্র বালিল্লার প্রশংসা করলেন। বালিল্লা অর্থাৎ অপেরা নাজিওনালে বালিল্লা, যে নাজিওনালে বালিল্লা, সেই বালিল্লার প্রশংসা করলেন। অর্থাৎ কি সেটা, বালিল্লাটা কি? বালিল্লা হচ্ছে এই মুসোলিনি, তিনি 8 থেকে 14 বছরের কিশোরদের ধরে ধরে নিয়ে মগজ ধোলাই দিত, উগ্র দেশপ্রেমের মগজ ধোলাই দিত। এবং এই সংগঠনের পোশাক ছিল হাফ প্যান্ট এবং কালো শার্ট, কালো টুপি, হাফ প্যান্ট। চলে এলেন ইতালি থেকে এই মুঞ্জে, সঙ্গের আর একজন প্রতিষ্ঠাতা মুঞ্জে চলে এলেন। তারাও সেই ফ্যাসিস্টদের কায়দায়, সেই মুসলিনের কায়দায়, হিটলারের কায়দায় এখানে এসেও ঠিক সেই হাফ প্যান্ট আর সেই খাকি প্যান্ট সেই টুপি প্রচলন করলেন। অর্থাৎ দেখুন, সেই ফ্যাসিস্টদের সঙ্গে, হিটলারের সঙ্গে, মুসলিমের সঙ্গে, সেই ফ্যাসিস্ট রাজতন্ত্রের সঙ্গে, ফ্যাসিবাদের সঙ্গে এই আরএসএসের কত নৈকট্য, কত বন্ধুত্ব, কত প্রশংসা, কত পরস্পরের মধ্যে তাদের মিল। তো সেইখানে কি বললেন, বীর সাভারকর সেই একইভাবে হিটলার এবং মুসোলিনির প্রশংসা করে বললেন। বীর সাভারকর কি বললেন, যে জার্মানিদের জন্য কি ভালো সেটা পণ্ডিত নেহেরুর থেকে বেশি হিটলার বোঝেন। জার্মানি এবং ইতালি যে এতটা ক্ষমতাশালী হতে পেরেছে, এতটা জেগে উঠেছে, এর পিছনে একটাই কারণ, নাৎসি এবং ফ্যাসিবাদীদের জাদুর কাঠির ছোঁয়াতে এটা সম্ভব হয়েছে। অর্থাৎ জওহরলাল নেহেরুর নিন্দা করতে গিয়ে তিনি এই কথাগুলো বললেন। আপনারা সবাই ইতিহাস জানেন যে হিটলার জার্মানিকে কি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। অর্থাৎ এরা যদি তখন ক্ষমতায় পেত, তাহলে হিটলারের মতন তখনই ভারতবর্ষকে ধ্বংসস্তূপে পরিণত করত। এরা স্বাধীনতার 74 বছর পরে ক্ষমতায় এসছে, তাই আজ হিটলারের পথে দেশ যাচ্ছে। আর বেশি দিন বাকি নেই, ভারতবর্ষ এরা ক্ষমতায় আর কিছুদিন থাকলে ভারতবর্ষ হিটলারের জার্মানির মতন ধ্বংসস্তূপে পরিণত হবে। অর্থনীতি ক্ষেত্রে, সমাজনীতি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষ সেই হিটলারের মতন, মুসোলিনির মতন ইতালির ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা দেখলাম যে গোলালকার আর এক ধাপ এগিয়ে গিয়ে তিনি নাৎসির গণহত্যাকে তিনি সমর্থন করলেন। এই যে আরএসএস কথায় কথায় ইহুদিদের প্রশংসা করে, কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেখানে কি বলছে গোলালকার, কি বলছে গোলালকার বলছে যে মানে তিনি এই ইহুদিদের গণহত্যাকে তিনি সমর্থন করেছেন, হিটলারের ইহুদি গণহত্যাকে তিনি সমর্থন করে বলছেন, তিনি কি বলছেন, জার্মানি তার স্বদেশী সংস্কৃতির বিশুদ্ধতা বজায় রাখতে ইহুদিদের রেচন করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। জাতিসত্তার স্বাভিমানের এর থেকে বড় বহিঃপ্রকাশ আর কি হতে পারে। জার্মানি দেখিয়ে দিয়েছে যে বিভিন্ন জাতি ও সংস্কৃতি, যাদের মধ্যে ভেদাভেদ অনেক, তাদেরকে ঐক্যবদ্ধ করা খুব কঠিন একটা কাজ। এটা ভারতীয়দের পক্ষে একটা জরুরি শিক্ষা, আমাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। অর্থাৎ ভারতে আমরা যেটা বলি যে বিভেদের মধ্যে ঐক্য, যে অনেক ভাষাভাষী, অনেক ধর্মের, অনেক সম্প্রদায়ের মানুষ, কিন্তু সেই বিভেদের মধ্যে ঐক্য হচ্ছে ভারতবর্ষ। কিন্তু গোলালকার কি বললেন, না, ওই হিটলার যেটা করেছিলেন, ওই ঐক্যবদ্ধ সংস্কৃতি সম্ভব নয়, বিভিন্ন সংস্কৃতিকে নিয়ে ঐক্যবদ্ধ সম্ভব নয়,
ফলে হিটলার যে এক জাতিসত্তার কথা বলেছিলেন, এক সংস্কৃতির কথা বলেছিলেন, সেইটাই হচ্ছে সঠিক, সেইভাবে আমাদের এগোনো উচিত। তাহলে এদের কাছ থেকে ভারতবর্ষ কি শিখবে? যাদের জেলে সারা জীবন কাটানো উচিত ছিল, জেলে কাটানো উচিত, তাদের থিওরিতে যদি দেশ চলে, তাদের দর্শনে যদি দেশ চলে, তাদের ভক্তরা কি হবে? তাদের ভক্তরা ভারতবর্ষ কি করবে, কি উন্নত করবে? অর্থাৎ এই হচ্ছে এদের ইতিহাস। এবং গোলওয়ালকরের লেখার ছত্রে ছত্রে দেখুন কি কি দ্বিচারিতা। গোলওয়ালকরের এই আরএসএস বিজেপি কি বলে, যে আমরা ভারতবর্ষের সংস্কৃতি চাই, ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে আমরা বড় হতে চাই, ভারতবর্ষের সংস্কৃতি ভারতে প্রতিষ্ঠিত করতে চাই। অথচ তারাই সেই বিদেশি ফ্যাসিবাদীদের সংস্কৃতিকে প্রশংসা করেছে, হিটলারের সংস্কৃতিকে প্রশংসা করেছে, মুসোলিনির সেই সংস্কৃতিকে তার লেখায় ছত্র ছত্রে সেই বিদেশি ইতালি বিদেশিদের সংস্কৃতিকে তার লেখার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আবার তারাই বলছে আমরা ভারতীয় সংস্কৃতিকে বাড়াতে চাই, ভারতীয় সংস্কৃতিকে বড় করতে চাই। কি এদের দ্বিচারিতা, কি এদের চরিত্র! অর্থাৎ এইরকম এদের হাতে পড়ে ভারতবর্ষে, যেটা বললাম যে ভারতবর্ষ আজ স্বাধীনতার এই ৭৪ বছরে দুর্ভিক্ষ পীড়িত দেশের তালিকায় ১২২ নম্বরে, ধনী দরিদ্রের বৈষম্যে এরা দেশের মানে পৃথিবীর সর্বনিম্ন স্তর দেশে পরিণত হয়েছে। 1% মানুষের হাতে 73% সম্পদ। দেশের বেকারত্বের হার স্বাধীনতার ৭৪ বছরের মধ্যে সর্বাধিক। দেশের দ্রব্যমূল্যের বৃদ্ধির হার স্বাধীনতার পরে সর্বাধিক। দেশের গণতন্ত্র, ভারতবর্ষে গণতন্ত্র নেই, মানে অগণতান্ত্রিক দেশের তালিকায় ভারতবর্ষ সর্বনিম্নে। এবং কৃষক হত্যা 5.5 গুণ বেড়ে গেছে। কৃষি বিরোধী আইন পাশ হচ্ছে, শ্রমিক বিরোধী আইন পাশ হচ্ছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার তারা হারাচ্ছে, তপশিলীদের সংরক্ষণ কোটা তারা তুলে দিয়েছে, ওবিসিদের সংরক্ষণ তো একেবারে সরাসরি তারা বঞ্চিত করে দিয়েছে। সংরক্ষণের চাকরি প্রকাশ্যে এসেছে এই রিপোর্ট, যে ওবিসিদের সংরক্ষণ একেবারে তুলে দিয়েছে, এসসি এসটিদের সংরক্ষণ কোনো মতে নামে রয়েছে। এবং তারা অ্যাট্রোসিটিস অ্যাক্ট বিল এর বিরোধিতা করে আইন পাশ করিয়েছে। করোনাকে হাতিয়ার করে করোনাকালে ৭৬টি বিল পাশ করেছে রাজ্যসভায় এবং লোকসভায়, আইনে পরিণত হয়েছে এই বিলগুলো। প্রত্যেকটা বিল মূলনিবাসী বহুজন সমাজের বিরোধী বিল। এরা ক্ষমতায় থাকলে যেটা হয় সেটাই হচ্ছে। এবং তবুও ভক্তদের চোখ খুলছে না, তবুও ভক্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, এই অন্ধভক্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তারা মূলনিবাসী বহুজন সমাজের মানুষ। অর্থাৎ ভোট ব্যাংক হচ্ছে এই আরএসএস বিজেপির ভোট ব্যাংক হচ্ছে মূলনিবাসী বহুজন সমাজের মানুষ। এবং অন্ধরা বুঝতেও পারছে না তাদের কি ক্ষতি করছে, তাদের সমস্ত অধিকার শেষ করে দিচ্ছে। অন্ধরা বুঝবে না, অন্ধদের বোঝানোর চেষ্টা করছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার এই কথাগুলো ছড়িয়ে দিন। এবং এই যারা আজ দেশপ্রেমের সার্টিফিকেট বিতরণ করছে